কি অবস্থা বন্ধুরা, এই কাহিনীটি হচ্ছে ব্র্যান্ডন বেকেট নামের একজন ভয়ানক স্নাইপারের। সে সমসাময়িক সময়ের সবচেয়ে বিধ্বংসী স্নাইপার ছিল, আর এটা কারোরই অজানা নয়। এজন্যই কিছু লোক বেকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে যাতে তাকে হত্যার দায়ে ফাঁসানো যায়। কিন্তু বেকেটেও ভালোভাবে জানে ওদের মতো লোকদের থেকে কিভাবে নিজের পিছু ছাড়াতে হয়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা উইকি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একজন কন্ট্রাক্ট কিলার। দিয়াজ নামের একজন রাষ্ট্রদূত দুই রাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য আমেরিকা এসেছে, কিন্তু সম্পর্ক ভালো হোক এই বিষয়টি সবাই চায় না। তাই কিছু লোক উইকির সাথে ডিল করেছে দিয়াজকে মারার জন্য। তো উইকি তার বন্দুকের নিশানা লাগায় দিয়াজের দিকে। দিয়াজ তার ভাষণ শুরু করবে, এমন সময় উইকি তার নিশানা বরাবর গুলি ছুড়ে। উইকির গুলি যেয়ে লাগে দিয়াজের মাথা বরাবর, সাথে সাথে সে মারা যায়। এখন গুলি কোথা থেকে ছোড়া হলো বা কে ছুড়লো তা কেউ বুঝতে পারে না। তাই উইকি নিশ্চিন্তে সেখান থেকে চলে যায়। এমন সময় আমরা ডিটেকটিভ ফ্র্যাঙ্কলিনকে কারো সাথে ফোনে কথা বলতে দেখি। তখন তার সহকর্মী জুলিয়েট এসে বলে, আমরা হয়তো জানতে পেরে গেছি দিয়াজকে কে হত্যা করেছে। এত দূর থেকে এত সূক্ষ্মভাবে স্নাইপার চালানোর মতো ব্যক্তি একজনই আছে, যার নাম সার্জন ব্র্যান্ডন বেকেট। যখনই শুট আউট হয়েছিল বেকেটকে সেখানে দেখা গিয়েছিল। এই কথা শুনে ফ্র্যাঙ্কলিন দ্রুত ডিটেকটিভ সারাকে ডেকে পাঠায়। সে বলে যত দ্রুত সম্ভব বেকেটকে গ্রেফতার করো, যেন সে কোনোভাবে পালাতে না পারে। পরের দৃশ্যে আমরা বেকেটকে দেখতে পাই সে নিজের বাড়িতে ভিডিও গেম খেলছিল। সে জানতোই না পুলিশ তাকে ধরতে আসছে। বেকেট গত 5 বছরে কোনো ছুটি নেয়নি, তাই সে প্রথম ছুটি এনজয় করছিল। তখনই দরজা ভেঙে পুলিশ ঘরের ভিতরে প্রবেশ করে। বেকেট বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছিল। সে পুলিশদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথা শুনে না। পুলিশরা তাকে গ্রেফতার করে বাড়ির বাইরে নিয়ে আসে। তখনই আমরা বাড়ির বাইরে আবার উইকিকে দেখতে পাই। সে তার টিমকে জানায় বেকেটকে পুলিশ ধরে ফেলেছে। উইকি এখানে বেকেটকে মারার জন্য এসেছিল, যাতে সবাই ভাবে বেকেট দিয়াজকে হত্যা করেছে। এ কারণে সে সুইসাইড করেছে। সেই সাথে কেসটি এখানে বন্ধ হয়ে যেত। উইকি ও তার লোকজন জেনে বুঝে বেকেটকে ফাঁসিয়েছে, কিন্তু বেকেটের কপাল এত ভালো ছিল পুলিশ তাদের থেকে ফাস্ট ছিল, যার কারণে উইকি পুলিশ আসার আগে পৌঁছাতে পারেনি। এরপর আমরা দেখতে পাই সিআইএ এর একটি সেফ হাউসের দৃশ্য, যেখানে বেকেটকে বাঁধা অবস্থায় দেখা যায়। তখন বেকেটের কাছে ফ্র্যাঙ্কলিন আসে। সে সরাসরি জিজ্ঞাসা করে, কেন তুমি দিয়াজকে হত্যা করেছো, আর কে বা কারা তোমাকে এ কাজ করতে বলেছে? বেকেট এখানে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। একটু পর সে বলে, আমি কাউকে হত্যা করিনি। এরপর ফ্র্যাঙ্কলিন বলে, আমাকে দেখে কি তোমার মাথা মোটা পাগল মনে হয়? যেখানে ওই মার্ডার হয়েছে ওখানে আমরা তোমার ডিএনএ পেয়েছি, তাই চালাকি অন্য কোথাও দেখাও, ভালো কিছু করতে পারবে। সেই সাথে তোমার পুরো ট্রাভেল হিস্ট্রি আমাদের কাছে আছে, যেগুলো তোমার দিকে ইশারা করছে। আমি নিশ্চিত যে এই খুন তুমিই করেছো। এর মধ্যে রোজেনবার্গ নামের এক ব্যক্তি সেখানে আসে। সে হোমল্যান্ড সিকিউরিটির জন্য কাজ করে। রোজেনবার্গও বেকেটের সাথে কথা বলা শুরু করে। সে বলে, আমি ওদের মতো অন্ধ নই, এত দ্রুত আমি কোনো সিদ্ধান্ত নেই না। যদি তুমি নির্দোষ হও ভালো কথা, আর যদি দোষী হও তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যতদিন এই বিষয়টি পরিষ্কার না হবে ততদিন তুমি বন্দী থাকবে। এসব শুনে বেকেট বলে, আমি লিখে দিতে পারি আমি কোনো অন্যায় করিনি। যখন তুমি নিজে জানতে পারবে আমার কোনো দোষ নাই তখন আফসোস হবে। এরপর ফ্র্যাঙ্কলিন সহ কিছু লোক বেকেটকে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা একটি রাশিয়ান কিলারকে দেখতে পাই, যার কাছে একটি কল এসেছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি তাকে বলে বেকেট নামের একজনকে হত্যা করতে হবে, যার বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে। এই কথায় ওই রাশিয়ান রাজি হয়ে যায়। তার দলবল নিয়ে বেকেটকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রোজেনবার্গ জুলিয়েটের সাথে কথা বলার জন্য এসেছে। জুলিয়েট দিয়াজের মার্ডার কেসের রিপোর্টটি তৈরি করছিল। এই জন্য রোজেনবার্গ তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে বেকেট আসল অপরাধী? তখন জুলিয়েট একে একে বিষয়গুলো খুলে বলে। সে একটি ভিডিও দেখিয়ে বলে এই গুলিটি 12 মাইল দূর থেকে চালানো হয়েছে, আর বর্তমানে বেকেট ছাড়া এত দূর থেকে নিশানা নেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। জুলিয়েট একে একে বেকেটের বিশেষ দিকগুলো তুলে ধরে। এছাড়া সে আরো বলে, এখানে আমরা বেকেটের ডিএনএ পেয়েছি, সেই সাথে তার ট্রাভেল হিস্ট্রিও আমাদের কাছে আছে, যা প্রমাণ করে বেকেট এই মার্ডারটি করেছে। এসব দেখে রোজেনবার্গও কনভিন্স হয়ে যায়। কিন্তু দিয়াজের ভিডিওতে সে আরো একজন ব্যক্তিকে দেখতে পায়। তাকে দেখে রোজেনবার্গ অবাক হয়ে যায়। সে বলে, বিষয়টি আমি কিছুতে বুঝতে পারি না। এই ব্যক্তির কি সম্পর্ক দিয়াজের সাথে? কারণ সে একটি ওষুধ কোম্পানির মালিক। তার নাম হচ্ছে ডোনাল্ড সাউ। কিন্তু দিয়াজের সাথে সে কি করছে, যার কারণে রোজেনবার্গের এই ব্যক্তির উপর সন্দেহ হয়। এদিকে রাশিয়ান মাফিয়ারা প্রস্তুতি নিচ্ছিল বেকেটকে মারার জন্য। তারা বেকেটকে মারার জন্য তাদের গাড়ির পিছু করতে থাকে। বেকেট তো খুবই সতর্ক ছিল। স্নাইপার হওয়ার কারণে সে খুব সহজে আশেপাশের অবস্থা বুঝে যায়। সে সবাইকে সাবধান করে দেয়। সে বলে, শীঘ্রই আমাদের উপর হামলা হতে চলেছে। কিছুক্ষণ পরে একটি ট্রাক রাস্তা ব্লক করে দাঁড়ায়। এরপর সবাই বুঝে যায় এতক্ষণ বেকেট সত্যি কথাই বলছিল। বেকেটরা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, বাট পালানো কি এতই সহজ? পেছন থেকে আরো একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে। দুজন মাফিয়া নেমে বেকেটের উপর গুলি চালাতে থাকে।
মুহূর্তের মধ্যে তারা সকল পুলিশকে হত্যা করে ফেলে। এদিকে বেকেট হাত করার চাবি পেয়ে নিজেকে মুক্ত করে নেয় এবং দুইটি গান নিয়ে রেডি হয়ে যায়। যখনই দুইজন গ্যাংস্টার তার গাড়ির কাছে আসে, বেকেট একেবারে দুইজনকে গুলি করে উড়িয়ে দেয়। এখন বেকেট বাকি লোকদের জন্য অপেক্ষা করছে। তখন আমরা সেই ভয়ানক স্নাইপার উইকিকে দেখতে পাই। সে দূর থেকে বেকেটের উপর নিশানা লাগাচ্ছিল। এদিকে বেকেট ভাবে সে গাড়িটি নিয়ে চলে যাবে। সে ড্রাইভিং সিটের দিকে যাচ্ছিল, তখনই উইকি তার উপর গুলি চালিয়ে দেয়। কিন্তু একটুর জন্য বেকেট এই দফায় বেঁচে যায়। সে একটুও সময় নষ্ট না করে সেখান থেকে পালাতে থাকে। যাই হোক, এতে উইকি খুব রেগে যায়, যার কারণে সে বাকি রাশিয়ানদের হত্যা করে ফেলে। অপরদিকে মিস্টার রোজেনবার্গকে দেখা যায়। সে যে কোনো ভাবে সাউথের কাছে পৌঁছাতে চায়। সে জানতে পারে সাউথ একটি হোটেলে অবস্থান করছে। হোটেলে দেখা যায় সাউথ একটি মেয়ের সাথে ডিনার করতে এসেছে। মেয়েটির সাথে আজ তার ডেট রয়েছে। তারা তো পুরো অন্য জগতে ছিল, কিন্তু কি আর করার, মিস্টার বার্গ চলে এসেছে। মিস্টার বার্গ মেয়েটিকে বলে, যাও এখান থেকে। ছেলে দেখলে যে কোথা থেকে চলে আসে এরা। এরপর রোজেনবার্গ সাউথকে জিজ্ঞাসা করে, যখন দিয়াজের খুন হয় তুমি ওখানে কি করছিলে? সাউথ তাকে বুলবাল পট্টি পরাতে থাকে। সে বলে, আমার কোম্পানি লসে চলছিল। যদি ওই ডিলটি হতো তাহলে আমার কোম্পানির লাভ হওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি ইনভিটেশন পেয়ে ওখানে গিয়েছিলাম। দিয়াজের মৃত্যুতে আমার কোনো লাভ নেই, তাই তুমি আমার ভাড়া বাতে ছাই দেওয়া বন্ধ করো, আর যে প্রকৃত খুনি তাকে ধরার চেষ্টা করো। এসব শুনে মিস্টার রোজেনবার্গ কিছুটা শান্ত হয়ে যায়। এদিকে সারা ফ্র্যাঙ্কলিনকে জানায় রাশিয়ানরা বেকেটের উপর হামলা করেছে, যার কারণে বেকেট ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে। আমরা সেখানে কিছু লাশও পেয়েছি যাদের শরীরে স্নাইপারের গুলি চিহ্ন রয়েছে। কোনো একজন স্নাইপার দূর থেকে তাদের উপর গুলি চালাচ্ছিল। এজন্য আমার মনে হয় বেকেটের প্রাণ যে কোনো সময় উড়ে যেতে পারে। ফ্র্যাঙ্কলিন বলে, বেকেটের কোনো বিপদ নেই। তুমি যে স্নাইপারের কথা বলছো সে আর কেউ নয়, তার বাবা থমাস। আর এই হত্যাকাণ্ড দুই বাপ বেটা মিলে করছে, তাই বেকেটের সাথে তার বাপকেও খুঁজে বের করো। আসলে তার বাবাও ছিল একজন স্নাইপার, যার কারণে তাদের সন্দেহ দুইজনের প্রতি থাকে। তখনই তারা জানতে পারে বেকেট যে গাড়ি নিয়ে পালিয়েছে সেটি খুঁজে পাওয়া গেছে। এদিকে বেকেট অন্য একটি গাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল। দুর্ভাগ্যক্রমে দুইজন পুলিশ সেখানে চলে আসে। বেকেট জানে এবার ধরা পড়লে সে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। এজন্য সে দুইজনকে উত্তম মাধ্যম দিয়ে একটি গাড়ির সাহায্যে পালাতে বাধ্য হয়। সে জুলিয়েটকে কল করে বলে, বেকেটের উপর একের পর এক হামলা হচ্ছে, যার কারণে আমার মনে হয় বেকেট নির্দোষ। ডিপার্টমেন্টের সবাই এখন বেকেটের বিরুদ্ধে। এখন একমাত্র আমি তার পাশে দাঁড়াতে পারি। মিস্টার রোজেনবার্গ আরো বলে, হয়তো তোমার ডিপার্টমেন্টের কেউ মাফিয়াদের সাথে জড়িত, তা না হলে বেকেটকে কোন পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাফিয়ারা কিভাবে জানলো? জুলিয়েট বলে, এখন সবার সাউথের উপর সন্দেহ হচ্ছে। সাউথের সিকিউরিটি এমন জায়গায় প্রবেশের চেষ্টা করছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, যার জন্য ওখানে অ্যালার্ম বেজে ওঠে। মিস্টার রোজেনবার্গ জানতে চায় সাউথের অ্যাকাউন্ট কে দেখাশোনা করে। জুলিয়েট জানায় জর্জ নামের একজন ব্যক্তি। তখন রোজেনবার্গ অ্যাড্রেস নিয়ে জর্জের সাথে দেখা করতে যায়। জর্জের সাথে দেখা করার আগে তাকে কথা বলতে হবে ফিনিক্স নামের এই লোকটির সাথে, কারণ সে এখানকার সিকিউরিটি ইনচার্জ। অন্যদিকে দেখা যায় বেকেট জঙ্গলের দিকে রওনা হয়েছে, যেখানে তার বাবা থমাস থাকে। বেকেট ঘরের দিকে যাচ্ছিল, তখনই তার পিছন থেকে থমাস বন্দুক ধরে। পরে সে বুঝতে পারে এটা অন্য কেউ নয়, তার নিজেরই ছেলে। এদিকে ফিনিক্স রোজেনবার্গকে বলে যে লোকটি এমন করেছিল সে মাতাল ছিল, যার কারণে সে বুঝতে পারেনি সে কে করছিল, আর আমরা এর জন্য অ্যাপোলজি লেটার পাঠিয়ে দিয়েছি। ফিনিক্সের কথা শুনে রোজেনবার্গের সন্দেহ হয়। সে জুলিয়েটকে জানায় ফিনিক্সের ব্যাপারে সকল তথ্য আমার চাই, কিন্তু ফিনিক্সের ব্যাপারে তাদের কাছে তেমন কোনো তথ্যই ছিল না। কিন্তু জুলিয়েট জানায় এই হামলায় রাশিয়ান একজন এখনো বেঁচে আছে। অ্যাড্রেস নিয়ে রোজেনবার্গ ওই হসপিটালে পৌঁছায় এবং একজন ব্যক্তিকে অনেক ধমকানোর পর সে কিছু তথ্য জানাতে পারে। লোকটি জানায় যে ব্যক্তি তাদের কন্ট্রাক্ট দিয়েছিল সে ভয়েস চেঞ্জ করে কথা বলতো, তবে তার পেছন থেকে সবসময় হেলিকপ্টারের শব্দ শোনা যেত। রোজেনবার্গ সেখান থেকে চলে যায়। পরে ফ্র্যাঙ্কলিন তাকে বলে তারা বেকেটের ঘর তল্লাশি করার জন্য যাচ্ছে, এজন্য রোজেনবার্গ সেখানে চলে যায়। তারা ঘরের প্রতিটি কোণা খুঁজতে থাকে। রোজেনবার্গ ঘরে ঘুরতে ঘুরতে একটি ছবি দেখতে পায়। ওই ছবিতে বেকেটের পুরো ব্যাটালিয়নের ছবি ছিল। রোজেনবার্গ ওই ছবিটি জুলিয়েটের কাছে পাঠায়, সাথে বলে এই ছবিটির ব্যাপারে যত দ্রুত সম্ভব আমাকে জানাও। জুলিয়েট ছবিটি স্ক্যান করে জানতে পারে এই ছবিতে একজন ব্যক্তি রয়েছে যার নাম ফিনিক্স। সে সাউথের সিকিউরিটি সিস্টেম দেখাশোনা করে, যার সাথে একটু আগে রোজেনবার্গ দেখা করছিল। জুলিয়েট জানায় রেকর্ড অনুযায়ী ফিনিক্স 2 বছর আগে মারা গিয়েছে। এই কথা শুনে রোজেনবার্গের পুরো বিষয় এই ঘটনার পেছনে ফিনিক্স জড়িত রয়েছে। সে এবার সরাসরি জর্জের কাছে পৌঁছায় এবং তাকে উত্তম মাধ্যম দিয়ে জানতে চায় তুমি ফিনিক্স সম্পর্কে কি জানো, আর তোমরা কেন এই সিকিউরিটি ব্রেক করার চেষ্টা করছিলে। জর্জ এবার তার মুখ খুলতে বাধ্য হয়। সে বলে তারা আমার পরিবারকে বন্দী করে আমাকে এসব করতে বাধ্য করেছে। যদি আমি সিকিউরিটি ব্রেক না করতাম তাহলে তারা আমার পুরো পরিবারকে হত্যা করত। তাদের এখন এর থেকেও ভয়ানক কিছু করার প্ল্যান রয়েছে। এরপর আমরা বেকেটকে দেখতে পাই সে তার বাবার সাথে সময় কাটাচ্ছে। তারা কথা বলছিল, এমন সময় সে সিসিটিভিতে দেখতে পায় ফ্র্যাঙ্কলিন তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। এজন্য থমাস বেকেটকে একটি স্নাইপার দিয়ে পেছনের দরজা দিয়ে বের করে দেয় আর বলে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও।
যাও। সেই সাথে থমাসও বাইরে আসতে শুরু করে। তখনই রোজেনবার্গ ফ্র্যাঙ্কলিনকে ফোন করে বলে, আমার কাছে শক্ত প্রমাণ আছে যে বেকেট সম্পূর্ণ নির্দোষ। আমি মাত্রই জর্জের সাথে কথা শেষ করে ফিরেছি। এইসব ঘটনার পিছে সাউথের হাত রয়েছে। বেকেট এসবের সাথে জড়িত নয়, এই জন্য আমি চাই তুমি বেকেটকে গ্রেফতার করো না। এ কথা শুনে ফ্র্যাঙ্কলিন শান্ত হয়ে আসে। তখনই আমরা সেখানে ভয়ানক লেডি স্নাইপার উইকিকে আবার দেখতে পাই। সে একে একে ফ্র্যাঙ্কলিনের সকল লোকদের মারতে শুরু করে। হঠাৎ আক্রমণে সবাই অতর্কিত হয়ে উঠে। গুলাগুলি শব্দ বেকেটের কান পর্যন্ত পৌঁছে গেছে, তাই সেও বাড়ির দিকে ফিরতে শুরু করে। থমাস ঘরের ভিতরে চলে যায় যাতে সে নিজের গান বের করতে পারে। থমাস গান নিয়ে ওই স্নাইপারকে খুঁজতে থাকে। উইকিও তাদের দিকে নজর রাখছিল, কিন্তু কেউ কোনো গুলি চালাচ্ছে না। এদিকে বেকেটও তার পজিশন নিয়ে রেডি। তারা তিনজন একে অপরকে খুঁজাই ব্যস্ত। তখনই উইকি বুদ্ধি খাটিয়ে একটা ফায়ার করে যাতে সকলে ডিস্ট্রাক্ট হয়ে যায়। সকলে তার ফাঁদে পা দেয় আর উইকি এই সুযোগে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু বেকেটের এখন উইকিকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। যদি তারা উইকিকে খুঁজে না পায় তাহলে বেকেট কখনোই নির্দোষ প্রমাণিত হবে না। এজন্য বাবা ছেলে দুইজন আলাদা হয়ে উইকিকে খুঁজতে থাকে। বেকেট উইকির দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে উইকি বেকেটকে দেখে ফেলে। সে বেকেটের উপর গুলি চালাতে যাবে, তখনই থমাস উইকির স্নাইপারে গুলি চালিয়ে দেয়। এতে উইকির নিশানা সরে যায়। সবকিছু দেখে বেকেট উইকির উপর হামলা করে বসে। বেকেট তখনই জানতে পারে উইকি একজন মেয়ে। সে এ সম্পর্কে কিছুই জানতো না। তাদের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়ে যায়। তাদের লড়াই দেখে বোঝাই যাচ্ছিল উইকি একজন ভয়ানক লড়াকু মেয়ে। এজন্য সে খুব সহজে বেকেটের মোকাবেলা করে যাচ্ছিল। ধীরে ধীরে বেকেট উইকির কাছে পরাস্ত হতে শুরু করে। এক পর্যায়ে উইকি বেকেটকে মাটিতে ফেলে দেয় এবং নিজের বন্দুক তুলে নেয়। সে বেকেটকে শুট করে দিবে, ঠিক সেই মুহূর্তে থমাস এসে পিছন থেকে বন্দুক ধরে। শেষমেশ তারা উইকিকে ধরিয়ে ফেলে। এদিকে আমরা রোজেনবার্গকে দেখতে পাই। সে ফিনিক্সের বাড়িতে পৌঁছে গেছে। সে খুব চালাকির সাথে ফিনিক্সের ঘরের ভিতরে প্রবেশ করে। সেই সাথে ঘরের প্রতিটি জায়গায় তল্লাশি নিতে থাকে। সে ওই ঘরে অনেকগুলো টিকিট পায়। সেই টিকিটগুলো ছিল একটি আইল্যান্ডের। মিস্টার রোজেনবার্গ বুঝে যায় ফিনিক্স বারবার ওই আইল্যান্ডে যায়। রোজেনবার্গ একটি বোট ঠিক করে আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। এখন আমরা দেখি বেকেট ফ্র্যাঙ্কলিনকে ফোন করছে। সে জানায় দিয়াজকে যে শুট করেছিল আমি ওই মেয়েকে ধরে ফেলেছি। সে এখন আমার কাছে আছে। তোমরা যেখানেই চাও আমি তাকে নিয়ে সেখানে আসতে পারি। ফ্র্যাঙ্কলিন তাকে বলে, তুমি ওখানে থাকো, আমার অন্য একটি টিম তোমার ওখানে যাচ্ছে। জুলিয়েট উইকির ফেস স্ক্যান করে নেয় আর তার কাছে উইকির সব তথ্য রয়েছে। তারা এখন প্রতিটি পয়েন্ট মিলিয়ে দেখছে উইকির সাথে দিয়াজের কি সম্পর্ক রয়েছে। উইকির ট্রাভেল হিস্ট্রি দেখে তারা জানতে পারে দিয়াজের খুনের সময় উইকি সেখানেই ছিল। একে একে সে সকল তথ্য পেতে থাকে। তারা জানতে পারে যদি সেই দিনের দিয়াজের ডিলটি হতো তাহলে ফিনিক্সের সিকিউরিটি কোম্পানি ধ্বংস হয়ে যেত। তাই ফিনিক্স কোনোভাবে চায়নি এই ডিলটি হোক। যদি ডিলটি না হয় তাহলে সে অনেক টাকা ইনকাম করতে পারত। সেই সাথে সে চাইছিল এই মার্ডারের সাথে একজন আমেরিকানকে জড়াতে, যেন ভবিষ্যতে এই ডিলটি আর কখনোই না হয়। কিন্তু ফ্র্যাঙ্কলিন তা কোনোভাবে বুঝতে পারছিল না তারা কেন বেকেটকে ফাঁসানোর চেষ্টা করছিল। এদিকে অন্য টিমও বেকেটের কাছে পৌঁছে গেছে। তারা উইকিকে সেখান থেকে নিয়ে আসে এবং সবচেয়ে নিরাপত্তা সংবলিত জেলখানায় বন্দী করে রাখে। এখানে বেকেটকে ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলতে দেখা যায়। বেকেট বলে ফিনিক্স আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে, কারণ আমি তার সকল ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম। আমি তাকে আমার ব্যাটালিয়ন থেকে বের করে দিয়েছিলাম। এজন্য সে আমাকে জেনে বুঝে ফাঁসানোর চেষ্টা করছে। তাছাড়া সে একজন মাসুম মেয়েকে হত্যা করার চেষ্টা করেছিল এবং আমি এর সাক্ষী দিয়েছিলাম। তাই ফিনিক্স আমার সাথে এসব করছে। বেকেট বলে আমার মনে হয় ফিনিক্সকে বাইরে আনার একটা রাস্তা রয়েছে, আর তা হলো উইকি যদি তাকে কল করে বলে সে আমাকে হত্যা করেছে তাহলে সে উইকিকে তার কাছে ডাকবে। এরপর উইকিকে দিয়ে এটাই করানো হয়। সে বলে আমি বেকেটকে হত্যা করেছি। ফিনিক্স উইকিকে তার অ্যাড্রেস দিয়ে বলে বেকেটের লাশ নিয়ে আমার কাছে চলে আসো। তখন তারা সবাই মিলে একটি প্ল্যান করে। তারা উইকিকে বলে তুমি বেকেটকে নিয়ে সেখানে যাবে আর থমাস দূর থেকে তোমাদের উপর নজর রাখবে, কারণ সে এখানকার সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার ছিল। এদিকে আমরা দেখি রোজেনবার্গ সেই আইল্যান্ডে পৌঁছে গেছে এবং সে একটি ঘরের মধ্যে প্রবেশ করেছে। সেখানে মিস্টার রোজেনবার্গ একটি ছবি দেখতে পায়। সে দেখে এই পরিবারের ছবিটি অন্য কারণও এটি সাউথের পরিবারের ছবি। এদিকে ফিনিক্স হঠাৎই তার উপর হামলা করে। তাদের মধ্যে অনেক সময় ধরেই লড়াই হয়। এক পর্যায়ে ফিনিক্স রোজেনবার্গকে বেহুশ করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে সে দেখে একটি চেয়ারে সে বাঁধা অবস্থায় রয়েছে। একটু পর আমরা সেখানে সাউথকে দেখতে পাই। সে রোজেনবার্গকে জানায় কেন সে এসবের মধ্যে জড়িত রয়েছে। সাউথ বলে যদি এই ডিলটি হতো আমাদের ড্রাগ কোম্পানিটি আরো বড় হয়ে যেত, তখন তারা আমাকে আর সিইও পদে বহাল রাখতো না। এজন্যই আমি ফিনিক্সের সাহায্য নিয়েছি। আর বেকেটকে ফাঁসানো ফিনিক্সের আইডিয়া ছিল। তখনই সেখানে উইকি চলে আসে। বাকিরা ওখানে ছিল। উইকি বেকেটকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকে। ফিনিক্স বেকেটকে জীবিত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। উইকি জানায় আমি একে এজন্য মারিনি, আমি চাই তুমি একে নিজের হাতে হত্যা করো। চালাক ফিনিক্স বিষয়টি বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। সাথে সাথে ফিনিক্স উইকির কাঁধে গুলি করে। বেকেট তার সাথে লড়াই শুরু করে। দুর্ভাগ্যক্রমে ফিনিক্স বেকেটকে বন্দী করে ফেলে।
ফ্র্যাঙ্কলিন থমাসকে অর্ডার দেয় ফিনিক্সকে শুট করার জন্য, কিন্তু ফিনিক্স তার সামনে ব্যাকেটকে ধরে রেখেছে, তাই থমাস ভয় পায়। সে চায় না তার ছেলের কোনো ক্ষতি হোক, এ কারণে সে শুট করে না। একটা ভুলের কারণে তার ছেলের জীবন যেতে পারে। ব্যাকেট জানে তার বাবা তাদের উপর নজর রাখছে, তাই সে বলে তোমার উপর আমার পুরো ভরসা আছে, তুমি শুট নাও। দেখতে দেখতে থমাস ফিনিক্সের মাথার খুলি উড়িয়ে দেয়। এই অসাধারণ শটের কারণে ব্যাকেট অনেক খুশি হয়ে যায়। এদিকে সাউথ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু উইকি তাকে ধরে ফেলে। এরপর থমাস আসে ব্যাকেটের দিকে আর বলে এটি ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং শট। তখন ব্যাকেট বলে এটি আমার জীবনের গর্ব। এরপর তারা সেখান থেকে চলে যায়, আর এর মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।